বাবার দলিল নিয়ে এখন টানাটানি হচ্ছে, বলছে যে তোমার কি বাবার নামের দলিল? আমি বললাম হ্যাঁ বাবার বাড়ি বাবার নামে দলিল হবে, তো দলিলটা সঙ্গে নিয়ে আসবে। এখন মানে শ্বশুরমশাই তার ছেলের অন্য জায়গায় তার সম্পর্ক আছে, সে অন্য জায়গায় প্রেম করছে, অন্যকে আমাকে তাড়িয়ে অন্যকে ঢোকাবে, সেই জন্য আমার বাবার দলিলটাকে এখানে সাবমিট করতে হবে। চিন্তা করে দেখো। তো আশিস এসেছিলো কোর্টে, এসে তখন হার্ট ব্লক হয়ে গেছে। আমি যখন কাঁদছি, যখন যে হার্ট ব্লক হয়ে গেছে, আমার লাইফটাকে নষ্ট করে দিল, আমার বাবাকেও পুরো খেয়ে নিল, শেষ করে দিল, এরকম বলছি, ওর তখন এত হাসি, আবার হাসতে হাসতে আবার মুখে এরকম হাত দিয়ে এরকমভাবে হাসছে। মানে তাকে দেখো আমরা সবাই মিলে কী হারে টর্চার করি, তুমি নিজের চোখে এসে দেখে যাও। তাহলে আমি জানতো না, কারণ একদম ছোটোবেলা 13-14 বছর বয়সে আমার শাশুড়ি মা শ্বশুর পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। তখন বর্ণ পরিচয় বই এনে প্রথম পড়াশোনা শেখে আমার শাশুড়ি মা। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি, খুবই ভালো আছি ইনফ্যাক্ট। তো আজকে কোর্টের ডেট ছিল, তো কোর্ট থেকে আমি সবাই ফিরে এসে আমি ভিডিওটা করছি। কোর্টে কি হয় না হয় সেটা আমি সবসময় ভিডিও করে আমি আপডেট দিতেই থাকবো। শ্বশুর পাড়ার সবাই যেন দেখতে পারে, যে জানতে পারে যে কোর্টের ভেতর কি হচ্ছে না হচ্ছে। সিভিল কেসটা, যেটা শ্বশুরমশাই যে কেসটা করেছিলেন, সেটা 1 মাসে 2টো ডেট পড়েছে, 26 তারিখে, মানে 12 তারিখে আর 26 তারিখে। তো 12 তারিখে কেসটা করার পর ওরা প্ল্যান করলো যে 26 তারিখেরটা ডেটটাকে কী করে ডিসমিস করা যায়। তো 26 তারিখে আমি দেখলাম যে ইকোর্টে কিন্তু 14 তারিখ, মানে আজকের ডেট 14/5 তারিখটাই দেওয়া আছে, কিন্তু ওরা ওটাকে মানে জাজ আমাকে বলে দিয়েছিলেন, মানে ওখান থেকে যে ম্যাডাম পাশে যে ডেট বলেন, উনি বলেছিলেন যে 26 তারিখে ডেট আছে। তবে 26 তারিখে যেহেতু আমাকে কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল 26 তারিখে তোমার ডেট আছে, 26শে এপ্রিল, তাই আমি চলে গেছিলাম। তারপরে দেখছি যে ইকোর্টে ওটাকে চেঞ্জ করা হয়নি, ইকোর্টে ওটাকে 14/5 করে রেখেছিল। মানে ওদেরই এখানে কোনো কলকাঠি আছে, মানে যেন আজকের দিন মানে 14/5 যেন যেতে পারি। তো আমার যেহেতু আমার কনফিউশন ছিল বলে আমি কোর্ট থেকে ভালোভাবে জেনে এসেছি। কোর্ট থেকে আমাকে বলেছে যে 26 তারিখে ডেট। তারপরে আমি যখন গেছি তখন ওরা এসেই ওরা 10:30টার মধ্যে ওদের হাজিরা জমা করে দেয়। হাজিরা দিতে এসেই ওর মানে শক হয়ে গেছে, মানে যে জমা করতে আসে সে আমাকে দেখে শক হয়ে গেছে। ভাবছি যে এই আবার কি করে আসলো, কি করে এই ডেটটা জানলো, 26 তারিখের ডেটটা? ও তো জানার কথা ছিল যে 14 তারিখে পারি, অনেক কিছু দেখতে পারি, তাড়াতাড়ি যাই তো অনেক কিছু ওই জন্য দেখতে পারি। তো ওরা ভাবছিলো যে ওই ডেটটা আমি যাবো না, আমি একবারে 14 তারিখেই যাবো, তো 26 তারিখটাকে কাজে লাগাবে, অ্যাবসেন্টই করে দেবে হয়তো। তো আমি যেহেতু 26 তারিখে চলে গেছি, ওরা তখন কী করলো, কেসটাকে মানে খেলাটাকে ঘুরিয়ে নিয়ে ওরা বললো কোর্টের কাছে এসে, আমরা তো জানি না 26 তারিখে ডেট আছে, আমরা জানি 14 তারিখে ডেট, তো ওই জন্য মানে আজকে আমরা কিছু মানে সাক্ষী করবো না। এদিকে 2 পার্টি ছিল, সবাই ছিল, সব কিছু কাগজ ফাগজ সব জমা দেওয়া হয়েছে, ওদেরও হাজিরা জমা পড়েছে, ওদের হাজিরা জমা পড়েছে 10:30টায়। ওরা ডেট জানতো না, কিন্তু সকাল সকাল ওদের হাজিরাটা জমা দিয়ে দিয়েছে। আমার তো হাজিরা অনেক পরে হয়েছে, লয়ার যদি লেট করে আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে এনে আমি হাজিরাটা দিয়ে দিই। তো এবারে আজকের ডেটে সাক্ষীতে আজকে আমারই সাক্ষী ছিল। তো আমার যে লয়ার উনি বললেন যে অনেক দিন ধরে তো হচ্ছে, তো আজকেই স্যার বলুন আজকে যেন শেষ করে। এবার ওদের যে অপোজিট লয়ার, ওনার তো মন পোষাবে না, ওদের একই কোশ্চেনও যেহেতু নেই, কোশ্চেনের যে স্টক তো সীমিত, এবার ওই কোশ্চেনগুলোকেই বারবার করে ডেটটাকে আর কি এগিয়ে নিয়ে যাওয়া, এটাই ওদের লক্ষ্য। শ্বশুরমশাই সব একসঙ্গেই হয়েছে, একসঙ্গেই ওরা রয়েছে, একসঙ্গেই কেস করছে প্ল্যান করে, কিন্তু আবার ছেলের হয়ে আলাদা উকিল দাঁড়াচ্ছে, আবার বাবার হয়ে আবার আলাদা উকিল দাঁড়াচ্ছে। ছেলের হয়ে উকিল দাঁড়িয়ে সে কতদিন ধরে কোশ্চেন করলো, মানে ঘন্টার পর ঘন্টা, যে বাবার হয়ে যে দাঁড়িয়েছে সে আবার কতদিন আবার করবে। খেলা করা হলো, তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমি বরাবরই কিন্তু ইকোর্টটাও আমি দেখি, আবার আমি আমার যে লয়ার তার কাছেও আমি ডেট জেনে নিই, দুপাশের ডেট নিয়েই আমি কিন্তু সেই ডেটে যাই। তো ওনারা ভাবছিলেন আমি শুধু যদি ইকোর্টটাকে ফলো করি তাহলে আমি যে কোর্ট থেকে যে ডেটটা বলছি মানে 26 তারিখ, ওই ডেটে আমি অ্যাবসেন্ট হয়ে যাব। কিন্তু শ্বশুরমশাইয়ের যে কেস করেছে সেই কেসে এখন বন্ধুরা চিন্তা করো, এখন আমার বাবার দলিল নিয়ে টানাটানি হবে, বাবার দলিল নিয়ে এখন টানাটানি হচ্ছে, বলছে যে তোমার কি বাবার নামের দলিল? আমি বললাম হ্যাঁ বাবার বাড়ি বাবার নামে দলিল হবে, তো দলিলটা সঙ্গে নিয়ে আসবে। এখন মানে শ্বশুরমশাই তার ছেলের অন্য জায়গায় তার সম্পর্ক আছে, সে অন্য জায়গায় প্রেম করছে, আমাকে তাড়িয়ে অন্যকে ঢোকাবে, সেই জন্য আমার বাবার দলিলটাকে এখানে সাবমিট করতে হবে। চিন্তা করে দেখো।
তারপরে এই সমস্ত প্রশ্ন করছে। আর আমার হাজব্যান্ডও এসেছিলো, মানে হাজব্যান্ড তো বলা যায় না, ওটাকে অন্য কিছু বলা যায়। তো আশিস এসেছিলো কোর্টে, এসে মানে ও হাসাহাসি, হ্যাঁ অন্য ড্রেস পরেই এসছে। ও যে ফাঁকা হয়ে যাওয়া, পেট বেরিয়ে যাওয়া, সেই ড্রেস পরে আসেনি। এই এত 5 বছর ধরে ওই একটা ড্রেস পরে এসছে, এখন আবার একটু চেঞ্জ করেছে। যাই হোক, মা হয়তো বলে দিয়েছে বাবু দেখা যাচ্ছে। যে বন্ধুরা, যখন আমি বলছি যে আমার লয়ারও বলছে যে ওর বাবার হার্ট ব্লক হয়ে গেছে, তখন হার্ট ব্লক হয়ে গেছে আমি যখন কাঁদছি, যখন যে হার্ট ব্লক হয়ে গেছে, আমার লাইফটাকে নষ্ট করে দিল, আমার বাবাকেও পুরো খেয়ে নিল, শেষ করে দিল, এরকম বলছি, ওর তখন এত হাসি, আবার হাসতে হাসতে আবার মুখে এরকম হাত দিয়ে এরকমভাবে হাসছে, মানে হাসি আর থামাতে পারছে না, যেহেতু কোর্টের মধ্যে অত জোরে তো আওয়াজ করে হাসছে, হাসিটা যদি আবার জাজের কান অব্দি চলে যায়, ওই জন্য হাসতে হাসতে ও একটা কোণে দাঁড়িয়েছে, মানে এমন কোণে দাঁড়িয়েছে যে জাজ ওকে ডাইরেক্ট দেখতে পাচ্ছে না। তো ওইখানে দাঁড়িয়ে ও হেসেই যাচ্ছে কন্টিনিউ। যখনই আমার বাবার শরীর খারাপের কথা বলা হয়েছে, বাবার হার্ট ব্লক হয়েছে, তখন থেকেই হেসে যাচ্ছে মুখে হাত দিয়ে। মানে বন্ধুরা চিন্তা করে দেখো, মানে এরকম এতটুকু মনুষ্যত্ব নেই, মানে কল রেকর্ড আছে। সে ওকে জানোয়ার বলে বলতো, তখন আমি ভাবলাম ওকে কেন জানোয়ার কোনো বলছে। তো এইটা যে আমার জীবনটা নষ্ট করলো, আমার ফ্যামিলিটা নষ্ট করলো, আমার বাবার হার্ট ব্লক করে দিল, পেসমেকার বসানো হয়েছে, আবার সেইটা শুনে আবার হাসাহাসি করছে, সেটা শুনে অত ওর হাসি পাচ্ছে। মানে আমি তো শ্বশুরমশাই আমার এত ক্ষতি করলো, নিজের দেখে শুনে এসে নিজের ছেলের ওই ঝামেলা পড়ে গেছে, নিজেদের মুখে চুনকালি পড়বে বলে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে সে বিয়ে করে নিয়ে গেল। কিন্তু আমি কিন্তু এখনও আমার মনে হয় না যে আমি যদি শুনি যে আমার শ্বশুরমশাই হার্ট ব্লক হয়ে গেছে বা স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে, তাহলে আমার ওরকমভাবে আমার মুখে হাত দিয়ে আমার হাসি পাবে, কারণ আমি যেহেতু জানোয়ারের পেটে জন্মাইনি, ওই জন্য হয়তো হতে পারে। তো যাই হোক, ও কিন্তু আমার বাবার হার্টের সমস্যার কথা শুনে কিন্তু ও প্রচণ্ড হাসছে। তো হাসছে, তো আমি তারপরে সাক্ষী হয়ে গেল, সাক্ষীর পর আমি সাইন করে চলে আসলাম। তো বিয়েটা আমি বলছি যে বিয়েটা করার কি দরকার ছিল, আমি ওখানে ওই একই কোশ্চেন, যেহেতু ঘুরিয়ে ফিরে ওই একই কোশ্চেন বারবার করতে থাকে, যে তুমি কোথায় ছিলে, কেস করে আসার পরে তো আমি রাস্তায় তো আর থাকবো না, আমার বাবা আমাকে শেল্টার দিয়েছে, বাবা তোমাকে রাস্তায় ফেলে দেবে না, তোমাদের ভোগ করা হয়ে গেছে, তোমার যে অবৈধ সম্পর্ক, যার দলবল নিয়ে বাড়িতে আসার কথা ছিল, তার হাত থেকে রক্ষা পেয়ে গেছো, এখন তুমি বউয়ের নামে কেস করে, এখন আসলে লয়ার আর কি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়েছে, হাজব্যান্ড কিন্তু আজকে আসার কোনো দরকারই ছিল না, ডেকে এনেছে, যেহেতু ওদেরটা চুষে খাচ্ছে, মানে মোটা টাকা ওদের থেকে নিচ্ছে, এনে আর কি দেখিয়ে দিল যে দেখো তুমি যে বিয়ে করে তুমি বউকে তুমি বিয়ে করেছো, যে বৈধ তোমার স্ত্রী, তাকে দেখো আমরা সবাই মিলে কী হারে টর্চার করি, তুমি নিজের চোখে এসে দেখে যাও, তাহলে যেন অ্যামাউন্টটা যেন আরও বাড়াতে পারে হ্যাঁ। তবে ছেলের বিয়ে দেওয়াটা শুধুমাত্র যে ছেলে যে অবৈধ সম্পর্ক, তারা যে আসবে মহিলা দলবল নিয়ে, তাদের হাত থেকে শুধু বাঁচা হয়নি, শাশুড়ি মার আরও একটা কাজও হয়েছে, সেইটা আমি একটু বলি। কারণ শাশুড়ি মা তো নিরক্ষর ছিলেন, পুরোপুরি নিরক্ষর বলতে যা বোঝায়, যখন ছেলের বিয়ে ঠিক করেছে, মানে ছেলের বিয়েটা ঠিক করতে হয়েছে যখন, তখন কিন্তু ওনার মাথায় তখন চিন্তা এলো, মানে আমার হাজব্যান্ডই বলেছে যে আমার মায়ের জানো লাইফে কি অ্যাচিভমেন্ট। তো তখন আমার হাজব্যান্ড বলেছিল যে ওর মা, মানে আমার শাশুড়ি মা লেখাপড়া একদমই জানতো না, কারণ একদম ছোটোবেলা 13-14 বছর বয়সে আমার শাশুড়ি মা শ্বশুর পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। তো যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, তখন আর ওদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, না তো বাপের বাড়ির দিকে কারোর সঙ্গে সম্পর্ক রেখেছে, না শ্বশুর বাড়ির দিকে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর তখন ওই জন্য পড়াশোনা কিছু মানে করেনি, পড়াশোনা করার বয়সে বিয়ে করে নিয়েছে, যে ছেলের বউ আসবে ঘরে, আমি এসে দেখবে যে আমি পড়াশোনা কিছু করতে পারি না, আমি কিছু পড়তে পারি না। এখন বর্ণ পরিচয় বই এনে প্রথম পড়াশোনা শেখে আমার শাশুড়ি মা, মানে সে অওয়া থেকে আরম্ভ করে এখন উনি রিডিং পড়তে পারেন বলে উনি সবসময় ওনাকে যত পেপার আছে, গল্পের বই আছে, সব এনে এনে দেওয়া হয়। তো মধ্যপ্রদেশে যাওয়ার পর ওনার এটাই মেন প্রবলেম হচ্ছিল, যে এখানে যেহেতু রেগুলার পেপার পড়তো, যে রিডিংটা যেন না ভুলে যায়, রিডিং পড়াটা। তো ওখানে ইন্দোরে যাওয়ার পরে কিন্তু ওখানে তো হিন্দি পেপার পাওয়া যেত, তা হিন্দি যেহেতু নিউজ পেপার উনি পড়তে পারবেন না, ওই জন্য উনি খালি বলতেন যে আমি বাড়ি যাব তাড়াতাড়ি বাড়ি চলো, নাহলে কিন্তু আমার শ্বশুরমশাইকেও বলতেন যে বাড়ি তাড়াতাড়ি চলো, নাহলে কিন্তু আমি রিডিং পড়া ভুলে যাবো। তো ওইটাই ওনার লাভ হয়েছে, যে ছেলেকে বিয়ে দিয়ে একটু রিডিং পড়তে শিখে গেছে, যেহেতু উনি আগে পড়াশোনা করেননি, কোনো স্কুলে উনি পাও রাখেননি। তো তারপরে যে পড়াশোনাটা করা হলো, এবার বউকে বেরও করে দেওয়া হলো,
এখন আবার নতুন আবার কাকে আনবে। আমি আজকে কিন্তু যখন সাক্ষী হয়ে যায়, সাক্ষী করে নামার সময় তখন আমি হাজব্যান্ডকে আমি শুনিয়েই বলেছি কোর্টের মধ্যে যে এরপরে আবার বিয়ে করবে, আবার ডিভোর্স এই এনাদের দিয়ে করাবে, যেহেতু ওদের পাড়ার লয়ার, আবার বিয়ে করবে, আবার ডিভোর্স এনাদের দিয়েই করাবে। 10টা বিয়ে করো, 10টা ডিভোর্স করো। মানে আর লয়ারদের তো চিনতেই পারছো, ওদের তো প্রচুর ওদের ইনকাম, একটা পার্টি থেকেই ওদের অত ইনকাম হয়ে যাবে। তারপরে আবার ওদের লয়ার আবার বলছে যে যা বউকে নিয়ে ঘুরতে যা। তখন আমি বলছি যে ও তো আর মনে মনে ওখানে তো সব কিছু বলে না। আমি বলছি যে তো জয়নগরে যাবে, জয়নগরে গিয়ে ওখানে জয়নগরের মোয়া খাবে, জয়নগরের মোয়া খাবে। আর আপনাদের জন্য ওদের তো পুরো দল পুরো চলে আসে, তো প্রত্যেক দলের হাতে যদি একটা করে পারে, একটা করে জয়নগরের মোয়া ধরিয়ে দেবে। মোয়া নিয়ে আসবে আর আপনাদেরও একটা করে হাতে ধরিয়ে দেবে। তা আপনারাও খান মোয়া, জয়নগরের মোয়া, ও খাবে মোয়া। মোয়া খাওয়ার জন্য তার পিছনে পিছনে সব লাইন দিয়ে বেরিয়ে গেল। কটা করে মোয়া দিয়েছে জানি না। তো ওই চললো। তারপর আমি আমার সাক্ষী হওয়ার পর একটা সাইন করতে হয়, সাইন করে আমি বেরিয়ে আসলাম। তা এত হাসছে, তা আমি বলি যে ভগবান যেন এই হাসিটা যেন সর্বদাই যেন মুখে তোমার লাগিয়ে রাখে। মা বাবা, আমি বলেই যাচ্ছি, আমি কাঁদছি তখন যে আমার জীবন নষ্ট করেছে, আমার বাবার জীবন নষ্ট করেছে, আমার পুরো ফ্যামিলিটাকে নষ্ট করেছে, বাবার হার্টটাকে পুরো খেয়ে নিয়েছে। তো ওটা শোনার পর কি করে হাসি আসে মানুষের। এটা যদি কোনো জানোয়ারও, যদি আমি যদি কুকুর বিড়াল এদের জানোয়ার কথা যে বলছি, এরাও যদি ভাষা বুঝতে পারে, এরাও যদি দেখে যে বাড়ির কারোর একটা শরীর খারাপ হয়েছে, তারাও কিন্তু এরকমভাবে হাসবে না। কোনো একটা অসুস্থ কেউ হয়েছে সেটা শুনে আবার কেউ অত জোরে হাসবে, কোনো কুকুর হলেও, কুকুর বিড়াল হলেও কিন্তু তারাও কিন্তু এইটা করবে না, তারা আনন্দ প্রকাশ করবে না কোনোভাবে। আর মানুষ তো দূরে থাক। এইভাবে সর্বনাশ করে করে একটা মানে এত হ্যাবিট হয়ে গেছে। আমি সেটা বললাম যে এমনই হয়ে গেছে যে একটা মেয়েকে জীবন নষ্ট করে দিয়ে আরেকটা মেয়েকে ধরতে পারলে, আরেকটা মেয়েকে ধরে আরেকটাকে ধরতে পারলে ওর মনে মনে হয়ে করে যেন কী একটা পুরুষত্বের কাজ করছে, কী আমি একটা বড় কাজ করলাম। আমার মতন কি কেউ এরকম কাজ করতে পারে? এরকম কারো ক্ষমতা আছে না, এরকম কারো টাকা আছে? সেই আনন্দেই আর সেই অহংকারেই ও মরে যাচ্ছে। কলিযুগ বলেই, ভগবান বলে কিছু নেই বলেই তাই মনে হয় ওরা এখনও ভালোভাবে আছে। ভগবান ওদের চোখে দেখতেও পায় না, ভগবানের চোখে এইসব কাছড়া জিনিস চোখের নজরেও পড়ে না। ওরা সাইডেই উড়ে বেড়ায়। রাস্তায় যেমন ক্যাচড়াগুলো সাইডে ঘুরে বেড়ায়, সেরকম এরাও সাইডে ঘুরে বেড়াবে। ভগবানের চোখে এটা জীবনেও পড়বে না। আর সে এমন একটা ভাব দেখাবে যেন আমি কী একটা বড় কাজ করছি। কোর্টে বসে থাকার সময় আমার পাশে এক জেঠিমা বসছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। তো উনি তো এই সাক্ষীটা হওয়ার পর সবাই তো দেখতে পেলো, কোর্টে যারা যারা ছিল আশেপাশে সবাই দেখতে পেলো, সব শুনতে পারলো। পুরো আমার ঘটনাটা মোটামুটি সবাই বুঝতে পারলো। আর ওর সঙ্গে যে আশিস যে ওরকমভাবে হো হো করে হাসছিল, সেটাও সবাই দেখে নিল, সবাই দেখে বুঝে নিল। আমাকে রাস্তায় ডেকে বললেন যে তোমার নাম তো জিজ্ঞাসা করা হলো না। তো আমি বললাম যে আমার নাম শুভ্রা। তো বলছে যে তোমার হাজব্যান্ডকে তো দেখেই বোঝা যাচ্ছে যে বাজে ছেলে, নাহলে এরকম হাসাহাসি কেউ করে কারোর জীবন নষ্ট করে, তুমি আবার তার জন্য কাঁদছো। এই ধরনের তুমি ছেলের জন্য তুমি এবার কাঁদো কী করে? তুমি স্ট্রং থাকো, এরকম আমাকে বোঝালেন। আমার 70 বছর বয়স, তুমি আমার হাঁটুর বয়সী, তুমি লড়াই করো, তুমি কখনো ভেঙে পড়বে না, এইসব আমাকে বোঝাচ্ছিলো, যেহেতু আমি কাঁদছিলাম। তো রাস্তা বেরিয়েও আমাকে ওরকমভাবে বললেন। আর তুমি কিন্তু যার কথাতেই হোক না কেন, তুমি তুলবে না। বললেন যে তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, আর কেস তুমি তুলবে না, তুমি কেস যেমন লড়ছো লড়ে যাও। আমি যদি এত বছর লড়তে পারি এই বুড়ি বয়সে, তা তুমি তো আমার হাঁটুর বয়সী, তুমিও পারবে। তাই আমি বলছি যে হ্যাঁ, আমি তো আইনের দিকে তাকিয়েই রয়েছি। ভগবানের বিচার সে তো ভগবানই করবে, সেটা ভগবানের সময় হলে তখনই ভগবান করবে, তার আগে তো করবে না।